আমরা প্রচুর বাগানই দেখেছি, যে সমস্ত বাগানিরা প্রচুর পরিমাণে গাছের সার প্রয়োগ করে থাকে। এই ধরুন রিসেন্টলি একটা ভিডিও দেখেছে, হয়তো তাতে বলা হয়েছে এই ম্যাজিক সার, যে সারটি গাছে প্রয়োগ করলে 10 দিনের মধ্যেই গাছ বেড়ে উঠবে। আবার তার 10 দিন পর যখন দেখেছে তার গাছটি বেড়ে ওঠেনি, ঠিক তার 10 দিন পর আরেকটি ভিডিও দেখেছে, বলেছে এই যে ভাতের মার পচা জল, এটা গাছে দুর্দান্ত কাজ করে, এটা গাছে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছ তত্তরিয়ে বেড়ে ওঠে। ঠিক তার কিছুদিন পর আবার ভাতের মার জল ব্যবহার করা হয়ে গেছে। ঠিক 10 দিন যাওয়ার পর যখন গাছটি আর বেড়ে ওঠেনি, তার ঠিক 10 দিন পর আবার সে আরেকটি ভিডিও দেখেছে, বলছে এই সমস্ত গাছকে বাড়িয়ে তোলা তো একটা ম্যাজিক, এই যে ম্যাজিক খাবার নিয়ে যান। ম্যাজিক খাবারটি কি রয়েছে? এই ম্যাজিক খাবার রয়েছে একটা কোনো রাসায়নিক সার। সেই রাসায়নিক সারটি সে আবার প্রয়োগ করে, যার ফলস্বরূপ তার গাছের গ্রোথ কোনো রকমভাবেই হয় না। এবং পরবর্তীতে দেখা যায় যদি গাছের গ্রোথ হয়, গাছটি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেই জায়গাটিতে গাছের ইমিউনিটি পাওয়ার একদম কমে যায়, ফলস্বরূপ গাছের মৃত্যু ঘটে। এবং পরবর্তীতে সে শুধু একটাই ভাবে যে আমি একজন বাগানি, হতাশ হয়ে যায় এবং তার নিজে বাগান করতে পারে না, এই দোষটা নিজের ঘাড়ে চাপিয়ে নিয়ে এবং পরবর্তীতে সে বাগান করা ছেড়ে দেয়। তো এটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার। বর্তমানে প্রচুর বাগানি রয়েছে যাদের মধ্যে, নতুন বাগানিদের মধ্যে এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। তো নতুন যারা বাগানি রয়েছেন, আজকে মূলত আমরা এই ভিডিওতে সার প্রয়োগের বিষয়টা নিয়ে আমরা এই আলোচনা করব। এখানে কোনো রকম কোনো স্ক্রিনে ডাইরেক্টলি কথা হবে এবং তার মাধ্যমেই আপনারা জানতে পারবেন যে একটা গাছে সার প্রয়োগ করা এবং একজন বাগানির ধৈর্য কতটা প্রয়োজন রয়েছে, যার ফলে গাছের গ্রোথ হবে। প্রথমে বলে রাখি, নাইট্রোজেন ঘটিত সার। আমরা সবসময় জানি যে গাছ বেড়ে ওঠার জন্য সবচেয়ে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন। আর এই নাইট্রোজেনের মাত্রাটা একটা বিশাল ব্যাপার করে। একটা একটা গাছ যদি বেড়ে উঠতে গেলে তার যে পরিমাণ নাইট্রোজেনের প্রয়োজন হয়, সেটা যদি আমরা বারবার করে বাড়িয়ে তুলি, বারবার করে প্রয়োগ করে বেশি করে দিই, তাহলে ফলস্বরূপ যেটা হয় সেটা গাছটা অনেকটা বেশি বেড়ে ওঠে, গাছের কাণ্ড খুব নরম হয়ে যায় এবং গাছ লতিয়ে লতিয়ে চলা শুরু করে দেবে এবং ফলস্বরূপ গাছের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কমে যায়, ফলে গাছ চট করে রোগাক্রান্ত হয়ে মারা যায়। 2 নম্বর থাকে ফসফেট। এই ফসফেটের কাজ থাকে গাছের রুট সিস্টেমকে ঠিকঠাক করা। এই ফসফেট মাটির উর্বরতা শক্তিকেও বাড়িয়ে তোলে একটা সময়। যদি কোনো কারণবশত যে এই ফসফেট মাটিতে বারবার প্রয়োগ হয়ে যায় এবং অতিরিক্ত মাত্রায় প্রয়োগ হয়ে যায়, তখন মাটিটিকে এত পরিমাণে সে উর্বর করার জন্য পচাতে শুরু করে যে গাছের রুটকে পর্যন্ত পচিয়ে তোলে, যার ফলস্বরূপ গাছের মৃত্যু ঘটে। 3 নাম্বার যেটা থাকে সেটা হচ্ছে পটাশ। এই পটাশের কাজ হলো গাছকে সঠিকভাবে শক্ত করা, মজবুত করা, গাছের ইমিউনিটিকে ঠিকঠাক রাখা, আর তার সঙ্গে সঙ্গে ফুল ফল ধারণ করলে সে সমস্ত ফুল ফলগুলোকে ধরে রাখা এবং তাকে পুষ্ট করে তোলা। এই কাজটি থাকে কিন্তু এই পটাশের। যদি পটাশ সঠিক সময়ে প্রয়োগ না হয়, তাহলেও কিন্তু এই সমস্যাগুলি গাছকে ফেস করতে হবে। এবার পটাশের হয়তো আপনার মনে হচ্ছে যে শুরুতে পটাশের তো প্রয়োজনই না, শুরু থেকেই গাছকে মজবুত করে তুলতে হলে কিন্তু আপনাকে পটাশের প্রয়োজন রয়েছে। আর এই পটাশ যদি অতিরিক্ত মাত্রায় আপনি প্রয়োগ করে ফেলেন, যার ফলস্বরূপ গাছ বেড়ে ওঠাটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে, গাছ যে ছোট থেকে বড় হবে সে বড়টাই বন্ধ হয়ে যাবে। পরবর্তীতে একটা সময় গাছ আর বাড়বে না, পরবর্তীতে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন, যার ফলস্বরূপ ভুলভাল সার প্রয়োগ হয়ে যাবে। তাই আপনাদেরকে বাগান করতে হলে এই অতিরিক্ত মাত্রায় সার ব্যবহার সেটা বন্ধ করতে হবে। আপনাদের সার প্রয়োগের মাত্রাটা কি রয়েছে? আপনি যদি একজন বাগানি হয়ে থাকেন, এবার কোন বাগান করছেন? শীতকালীন বাগান করছেন, না গ্রীষ্মকালীন বাগান করছেন, না আপনি ইনডোর প্ল্যান্ট করছেন? যেমন ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে বিভিন্ন ধরনের গাছ ধরা হয়, স্যাকুলেন্ট ধরা হয়, ক্যাকটাস ধরা হয়, ঠিক আছে? এই সমস্ত গাছগুলোকে আমরা ইনডোর প্ল্যান্ট বলে থাকি। ইনডোর প্ল্যান্ট মানে কিন্তু এটা নয় যে সেই সমস্ত গাছগুলিকে ঘরের মধ্যে রাখবো। আপনারা এই সমস্ত গাছগুলিকে বাইরে রাখতে পারেন, খোলা আকাশের নিচে। যদি আপনার মাটির ড্রেনেজ থাকে কোনো সমস্যা নেই। তো বর্ষা কোনো রকম কোনো গাছের ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ায় না। তার প্রথম কারণ হচ্ছে বর্ষা একটা প্রাকৃতিক জিনিস, গাছপালাও প্রাকৃতিক জিনিস। এই গাছপালাগুলি আমাদের প্রকৃতি থেকেই নেওয়া, যেখানে প্রকৃতির মধ্যে এই সমস্ত গাছগুলি জঙ্গল থেকে তুলে নিয়ে আসা গাছ। সেই জঙ্গলে কি এদেরকে শেড দিয়ে স্পেশালভাবে রাখা হতো যে বর্ষাকালে এদের মধ্যে যেন জল না জমে? তেমন কোনো কিছু ছিল না। পরবর্তীতে টিস্যু কালচার আসার পরে অনেকে ঘরের মধ্যে এটাকে করার চেষ্টা করেছে, গাছের কিছুটা চরিত্র চেঞ্জ হয়ে গেছে, যার ফলস্বরূপ গাছকে অনেকে সিঁড়িতে রাখার চেষ্টা করছে। তবে গাছ খোলা আকাশে যত ভালো হবে, তাতে কিন্তু সিঁড়ি বা বৃষ্টির জল আটকানো শেড যেগুলোর কথা বলছি, সেরকম জায়গাতে তার থেকে কিন্তু যথেষ্ট খারাপ রেজাল্ট হবে।
তাই চেষ্টা করবেন বৃষ্টির জলে রাখতে পারেন। তবে আমরা কি বলি, একটা শেডি আলোর ব্যবস্থা করতে পারি, যেখানটায় আলোটা যেন বাধাপ্রাপ্ত হয়, যেখানে আলোটা কম লাগে, তাহলে গাছ একটু ভালো হয়ে থাকে। তাছাড়া খোলা আকাশের নিচেও যদি আপনি রাখেন তাতেও গাছ হবে না যে হবে। তো এই সমস্ত ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যদি আপনি সার প্রয়োগ করতে চান, তাহলে আপনাকে একটা নির্দিষ্ট শিডিউল করতে হবে যে আমি আমার গাছে মাসে একবার করে খাবার প্রয়োগ করব। এবার মাসে একবার করে খাবার প্রয়োগ করার পরেও যদি দেখা যায় গাছে গ্রোথ হচ্ছে না, তারপরেও আপনাকে ধৈর্য ধরে বসে থাকতে হবে, কারণ তারপরে বারবার করে প্রয়োগটা যেন না হয়। তা আবার যে 1 মাস পর প্রয়োগ করবেন, দেখবেন একবার একটা গাছের ম্যাক্সিমাম গ্রোথ, সমস্ত গ্রোথ যদি অ্যাভারেজ গ্রোথ দেখতে হয়, তাহলে গাছটায় যখন লাগিয়েছেন তখন একটা ছবি তুলে রাখবেন, ঠিক 1 বছর পরে গাছের ছবি তুলবেন, তাহলে আপনি তার গ্রোথটা ঠিক বুঝতে পারবেন। আপনি প্রতিদিন গাছের গ্রোথ দেখলে কিন্তু সেটা পাবেন না, আর সেটার জন্য কিন্তু অধৈর্য হয়ে যায় অনেকে, যার ফলস্বরূপ কিন্তু বারবার অন্যান্য সার প্রয়োগ করে, আর তার ফলাফল তো আমরা শুরুতেই বললাম কি হয়। 2 নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে একজন বাগানের ধৈর্য। আপনি যখন গাছ লাগিয়েছেন আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, একটা সার প্রয়োগ করে আর একটা সার সাথে সাথে প্রয়োগ করা বন্ধ করতে হবে। তাই সার প্রয়োগ করা মানেই যে খুব ভালো গাছ তাড়াতাড়ি বাড়বে এমনটা নয়। আর অনেকের কাছে হয়তো শুনতে পারেন যে গাছে বারবার করে সার প্রয়োগ করা হচ্ছে, বারবার করে এটা দেওয়া হচ্ছে, তার গাছ অনেক ভালো হচ্ছে। হতে পারে সেই মানুষটি মিথ্যে বলছে, যেটাকে আপনি ভরসা করছেন। হতে পারে তার গাছ বেড়ে ওঠার পেছনে অন্য কোনো কারণ রয়েছে, ঠিক আছে? তাই আপনি একজন যদি বাগানি হয়ে থাকেন, চট করে এই সমস্ত বিষয়ে ভরসা না করে আপনি নিজের উপর ভরসা তৈরি করুন, আর গাছকে অল্প অল্প করে আপনি প্রতি বছর একটা নির্দিষ্ট পরিমাণ খাবার দিন। আবার খাবারটাকে বাড়িয়ে তুলুন। বাড়িয়ে তোলার সময় আপনি নিজে নিজেই ঠিক করবেন যে এই মাসে এইভাবে খাবারটা দিব, তাতে গাছের রেজাল্ট কী হচ্ছে, এটা আপনাকে নিজেকে দেখতে হবে। তাহলে কিন্তু গাছ আরও ভালো হয়ে উঠবে। পরবর্তীতে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে শীতকালীন বাগান। শীতকালীন বাগান যদি হয়ে থাকে, সেটা আমরা সবসময় বলি, মাটি প্রস্তুতি থেকে গাছ লাগিয়ে দেওয়ার পর এখানে 45 ডেজের মাথায় গাছে ফুল ফল ধারণ করে। অনেক গাছ আছে 45 ডেজে মোটামুটি হয় ফুল চলে আসে। তার জন্য আপনাকে এইখানটায় যেটা করতে হবে সেটা হচ্ছে গাছ লাগিয়ে দেওয়ার অন্তত 15 থেকে 20 দিন বা 25 দিন, 21 থেকে 25 এই রেঞ্জের মধ্যে গাছে খাবার প্রয়োগ করতে হয় একবার। এবার একবার খাবার প্রয়োগ করলেন, আর তার ঠিক কিছুদিন পর যখন আপনার গাছে কুড়ি আসবে তখন আরেকবার খাবার প্রয়োগ করলেন, তাহলে কিন্তু গাছ ভালো হবে। এবার কি খাবার প্রয়োগ করবেন সেটা আপনারা প্রত্যেকেই জানেন, মিক্স খাবার হোক যে কোনো খাবার হোক সেটা প্রয়োগ করবেন। আর কি খাবার প্রয়োগ করবো আমরা গাছে সেটা আমরা বারবার করে মানে এর আগেও জানিয়েছি। তো এখন খাবার প্রয়োগটা 2বার 45 ডেজের গাছ হলে বা কুড়ি আসবে ফুল আসবে এরকম গাছ হলে, বা আমি 60 ডেজ ধরছি, 60 ডেজের গাছ হলে তাহলে কিন্তু আপনাদের 2 থেকে 3বার। এবার আপনি শীতকালে তরল সার প্রয়োগ করছেন, খোল পচা জল। হ্যাঁ, এটা একটা খুব ভালো কার্যকরী খাবার। এই খাবারটি প্রয়োগ করতে হলে আপনাকে 1 লিটার জল নিতে হবে, তার মধ্যে 100 গ্রাম খোল ভিজিয়ে রাখতে হবে। এই পুরো 1 লিটার জলটা ভিজে যাওয়ার পরে 10 লিটার জলে গুলিয়ে নিতে হবে। তারপর যে খাবারটি তৈরি হবে প্রত্যেকটা গাছে 200 ml করে প্রতি সপ্তাহে ব্যবহার করতে হবে। তারপরে গাছের রেজাল্ট, যতদিন পর্যন্ত গাছে ফুল না আসে ততদিন পর্যন্ত প্রয়োগ হবে, রেজাল্ট আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন। তরল সার শুধুমাত্র খোল পচা জল শীতকালেই ব্যবহার করুন। এই হচ্ছে সার। এবার যদি আপনি আউটডোর প্ল্যান্ট, যেগুলি সারা বছর আপনার ছাদ বাগানে ফুল দিয়ে থাকে, এরকম গাছ যেমন টগর রয়েছে, জবা রয়েছে, এই ধরনের গাছগুলি ব্যবহার করেন, এই সমস্ত গাছগুলিতে কিন্তু যদি সারা বছর এরা বেঁচে থাকে, তাই অতিরিক্ত মাত্রায় খাবার এরাও নিতে পারে না। এদেরকে একটা সিস্টেমেটিক, একটা 2 বছর পর হোক 1 বছর পর হোক একটা রিপোর্টিংয়ের ব্যাপার থাকে, সেটা আপনাকে করতে হবে। তার সঙ্গে সঙ্গে গাছকে একটা নির্দিষ্ট সময় অন্তর, মাসে একবার হোক বা 15 দিনে একবার হোক, আপনি যদি মনে করেন 15 দিন না দিলেও চলে, মাসে একবার বা বছরে 2বার দিলেও কোনো ব্যাপার নেই এই সমস্ত গাছের খাবার। তাই কতটা লং টার্মে খাবার দিতে হয়, ঠিক আছে? এবার যদি আপনি এখানে খোল পচা জল দিতে থাকেন, তাহলে শীতকালে যেরকম রেশিওটা বললাম সেরকম রেশিওতে আপনি পাতলা করে সারা বছর খাইয়ে যান এই সমস্ত গাছকে, আপনাকে আর কোনো সার প্রয়োগ করতে হবে না, খুব ভালো কাজ করবে। এভাবেই আপনারা প্রয়োগ করুন। রাসায়নিক সারে চলে আসছি এবার। রাসায়নিক বর্তমানে প্রচুর ধরনের সার পাওয়া যাচ্ছে। বাগানে ব্যবহার করার মতো উপযোগী যে সারটি রয়েছে এনপিকে 15-15-15 সুফলা যেটা বলি, আর একটা এনপিকে 10-26-26 বলি, এই দুটো সার রয়েছে। 10-26-26 মূলত গাছের রুট সিস্টেমের উপর এবং গাছের ফুল ফলের উপর জোর দেওয়া হয়েছে, আর গাছের গ্রোথের উপর হালকা জোর দেওয়া হয়েছে, কারণ 10-26-26 ব্যবহার করলে গাছের গ্রোথ খুব একটা হবে না, গাছের গঠন খুব সুন্দর হবে এবং গাছ খুব ভালো হবে। এনপিকে 15-15 রয়েছে, এটার ক্ষেত্রেও তাই, সব কিছুই অল্প অল্প মাত্রায় দেওয়া রয়েছে। এরাও তাই, সব অ্যাভারেজ গাছের গ্রোথকে খুব সুন্দর রাখে এবং গাছের গঠনকেও বেশ ভালো লাগে, ফুল ফলের স্বাস্থ্য বেশ ভালো রাখে এরা। এবার এর প্রয়োগটা কি রয়েছে,
এটার প্রয়োগটাও রয়েছে। 1 লিটার জলে আপনারা 2 গ্রাম গুলিয়ে নিতে পারেন। আপনার 2 গ্রাম যদি লিকুইড সলিউবল হয় সেটা 2 গ্রাম বলি আমরা। এটা যদি এমনি হয় তাহলে আপনারা 1 চামচ গুলিয়ে নিন। 1 চামচ গুলিয়ে নিয়ে ভালো করে জলের মধ্যে গুলিয়ে নিয়ে এই 1 লিটার জল আপনারা 200 ml করে 5টা টবে ব্যবহার করুন। এটা আপনারা ব্যবহার করুন। যদি শীতকালীন গাছ হয় তাহলে আপনারা 15 দিন পর পর ব্যবহার করুন। আর আপনার ছাদ বাগানে অ্যাভারেজ যদি ইনডোর প্ল্যান্ট হয়, আপনি ছাদে ব্যবহার করতে চান বা আপনার জবা গাছ রয়েছে আর অন্যান্য গাছ রয়েছে, তাহলে আপনি প্রতি 15 দিনে একবার করে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এবার এটাকে আপনি কমিয়ে মাসে 1 দিন করেও ব্যবহার করতে পারেন। সব রকমভাবে এটা ব্যবহার করা যেতে পারে, তাতে কোনো রকম কোনো ক্ষতির কোনো কিছু হবে না। ঠিক আছে, আর মাত্রা বাড়িয়ে দিলে এবং মাত্রা কমিয়ে দিলে কোনো অসুবিধা নেই। রাসায়নিক সারের মাত্রা বাড়িয়ে দিলে কিন্তু অনেক বেশি সমস্যা তৈরি হতে পারে। তাই সব সময়ের জন্য গাছকে অল্প পরিমাণ খাবার আর বারবার করে দিন, দেখবেন আপনার গাছের গ্রোথ সর্বোচ্চ হবে এবং গাছ দেখতে অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। তাই অযথা বারবার করে গাছে খাবার প্রয়োগটা একটু বন্ধ করুন। যারা নতুন বাগানি রয়েছেন তাদের মধ্যে এই জিনিসটা দেখা যায়। এবার আসি গাছের খাবারের মধ্যে ভিটামিন। এই ভিটামিনটাও রয়েছে। অ্যাকচুয়াল ভিটামিনটা তৈরি হয়েছিল বিভিন্ন ধরনের সবজির ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের চাষবাসের সবজি, এক কথায় ধান, গম, এই সমস্ত কিছুর ক্ষেত্রে তৈরি হয়েছিল। ছাদ বাগানে ইনডোর প্ল্যান্টের জন্য ভিটামিনটা তৈরি হয়নি। ঠিক আছে, অনেকে এই ইনডোর প্ল্যান্টেও দেখা যাচ্ছে ভিটামিন স্প্রে করা শুরু করে দিয়েছে। কোনো প্রয়োজন নেই, এগুলি অযথা। ঠিক আছে, এগুলি ছাড়াও গাছ অনেক বেশি ভালো হবে। অযথা মানুষের টাকা নষ্ট, প্রচুর পরিমাণে খরচ বাড়িয়ে তোলা হচ্ছে। তারপরে বিভিন্ন ধরনের গাছে, যেমন চন্দ্রমল্লিকাতে ভিটামিন আপনি স্প্রে করতেই পারেন, তাতে কোনো কারণে, কারণ গাছটা অনেক টাইম ধরে গাছকে বড় করতে হয়, গাছে বাড়িয়ে তোলা হয়। সেখানে কোনো কারণবশত গাছের ছোট ছোট খাবার, যেমন আপনার জিঙ্ক রয়েছে, সালফার রয়েছে, কপার রয়েছে, সমস্ত খাবারের ঘাটতি হতেই পারে। যার ফলস্বরূপ এই সমস্ত খাবারগুলো মাঝে মাঝে পূরণ করার জন্য মাসে একবার করে ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু সেটাকেও যদি একটা নিয়ম মাফিক বারবার করে স্প্রে করা হয়, বারবার করে করা হয়, তাহলে একটা সময় আসবে গাছে পাতা কুঁকড়ে আসবে, গাছের ইমিউনিটি সিস্টেম কমতে থাকবে, গাছের রোগের আক্রমণটা বেশি ঘটবে, পোকার আক্রমণ বেশি ঘটবে, এই সমস্ত ঘটনা কিন্তু ঘটতে থাকবে। তাই এগুলি ব্যবহারও আপনার ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে প্রয়োজন নেই। আপনার ছাদ বাগানে থাকা সারা বছর যে সমস্ত গাছগুলি রয়েছে একই টবের মধ্যে, তাদের ক্ষেত্রে আপনারা মাসে একবার করে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কিন্তু ইনডোর প্ল্যান্টের প্রয়োজন পড়ে না। আর ফুল ফল যেখানে রয়েছে সেখানে এটা প্রয়োগ করতে পারেন, তাছাড়া তেমন এর কোনো ভূমিকা নেই। এই হচ্ছে ব্যাপার রয়েছে। আর তেমন কোনো রকম কোনো খাবার বা স্পেশাল খাবার, এই হিউমিক অ্যাসিড ব্যবহার করুন। এই বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর দামি দামি খাবার চলে এসছে মার্কেটে, এগুলি ব্যবহার করুন। কোনো প্রয়োজন নেই। অযথা এই সমস্ত খাবারের পেছনে গিয়ে মরা গাছকে বাঁচিয়ে তুলবে খাবার, এরকম অযথা যাবেন না। কোনো মরা গাছ বেঁচে ওঠে না। ঠিক আছে, এই সমস্ত কিছুর মধ্যে যাবেন না। আপনারা ফ্রেশভাবে বাগান করুন, জৈবভাবে বাগান করার চেষ্টা করুন। রাসায়নিক সারের ব্যবহার যেটুকু মাত্রা বললাম সেভাবে করুন, দেখবেন আপনাদের গাছ অনেক ভালো হবে এবং সর্বোচ্চ গ্রোথ পাবেন। তাই অযথা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে আপনার গাছের গ্রোথ যেমন একটা সময় কমে যাবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মৃত্যু পর্যন্ত আপনার নিজের হাতেই ঘটবে এবং নিজেই বাগান করার ইচ্ছাটাকে সেরে দেবেন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি তারপরে আপনাদের কোনো কিছু সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা অবশ্যই তার উত্তর দিয়ে দেবো।